গোগলকে সবে ঘুম পাড়িয়েছিল চৈতি। দুম করে ঘরের দরজাটা খুলে যেতে চমকে উঠল সে। ঘরে হালকা নীল রাতবাতি জ্বলছে। তার মধ্যেই দরজার সামনে শাশুড়ি মাকে দেখতে পেল চৈতি। নাইটিটা ঠিকঠাক করে তাড়াতাড়ি উঠে বসল সে। পূর্ণিমা ঘরে ঢুকেই দরজার পাশে সুইচ বোর্ড হাতড়ে বড় আলোটা জ্বেলে দিয়েছে। হঠাৎ আলো জ্বলে উঠতে সুবীরের ঘুম ভাঙেনি, কিন্তু গোকুল উঠে পড়েছে আবার। চৈতি অনেক কষ্টে ঘুম পাড়িয়েছিল ওকে, আবার সেই কেচে গন্ডুস। কিছু করারও নেই চৈতির। এই ঘরে দরজা বন্ধ করে ঘুমানো যাবে না, কারণ এই ঘরটা তাদের নয়। গত 2 মাস ধরে চৈতি আর সুবীরের ঘরটায় চৈতির শ্বশুর শাশুড়ি থাকেন। সমরের কোলন ক্যান্সার ধরা পড়েছে। অপারেশনের পর ওনার পেটের ডান দিকে একটা কলস্টমি ব্যাগ লাগিয়ে দেওয়া হয়েছে। অপারেশন সফল হলেও মাঝে মাঝেই নানা রকম শারীরিক উপসর্গ দেখা দেয় ওনার। তাই ঘর লাগোয়া একটা বাথরুমের খুব প্রয়োজন ছিল। সুবীরের এক কথায় চৈতি নিজেদের ঘরটা ছেড়ে দিয়েছিল। তবে ওদের জিনিসপত্র ওই ঘরেই আছে। সমর আর পূর্ণিমার অবসর সময়ে প্রয়োজনীয় জিনিস আনতে ওই ঘরে ঢোকে চৈতি। একটু যে খারাপ লাগে না তা নয়। 3 বছর ধরে ঘরটাকে নিজের হাতে সাজিয়েছিল সে। গোকুল আসার আগে ফুল আর পারফিউমের গন্ধে ভরিয়ে রাখত ঘরখানা। সুবীর বলতো নতুন বউয়ের গন্ধ এখনো যায়নি ঘর থেকে। আবার গোকুল হবার পর উজ্জ্বল রঙের পর্দা, চাদর, কার্টুন দিয়ে ঘরটাকে মনের মতো করে সাজিয়েছিল চৈতি। এখন এই ঘরটায় ঢুকলে শুধু ওষুধ আর মলমূত্রের গন্ধ। চৈত্রীর বিছানাটাও আর তার নেই, সেটা এখন সমরের জন্য বরাদ্দ। মাঝে মাঝে রাত দিনের আয়াটিও সেখানে বসে থাকে। ঘরের কোণে রাখা সোফাটা সরিয়ে সেখানে একটা ডিভান আনা হয়েছে। ঘরে একটা ডাবল বেড থাকতেও পূর্ণিমা ডিভানেই ঘুমান। ছেলের বউকে দিনরাত স্বামী সেবা শেখানো অত্যন্ত সাত্ত্বিক মহিলার তার নিজের স্বামীর সাথে এক বিছানায় শুতে ঘেন্না করে। তবে এ ব্যাপারে তাকে দোষ দেওয়াও চলে না। মানুষ মাত্রেই ঘেন্না পিত্তি থাকে। ঘরের আলো জ্বলে উঠতেই গোকুল চিৎকার জুড়েছে। এবার সুবীরও উঠে পড়ল। পূর্ণিমার অবশ্য এসবে কোনো ভ্রুক্ষেপ নেই। এই ঘরটা ওনাদের, অতএব এ ঘরে যখন খুশি প্রবেশ করার অধিকার ওনার আছে। উনি অন্তত সেটাই মনে করেন এবং কড়া নির্দেশ দিয়েছেন এ ঘরের দরজায় যেন কখনোই ছিটকিনি লাগানো না হয়। সারাদিনের পরিশ্রমের পর কাঁচা ঘুম ভেঙে যেতে সুবীর একটু বিরক্তই হয়েছে। চোখ রগড়াতে রগড়াতে উঠে বসেছে। কি হয়েছে মা, কিছু খুঁজছো? পূর্ণিমা টেবিলে কিছু খুঁজছিল। ঘুরে তাকিয়েছে, দু চোখে যেন আগুন জ্বলছে তার। আমার ছোট ডায়েরিটা খুঁজছি। কেন, তোদের অসুবিধা হলো নাকি? আরে আমি কি তাই বলেছি? সুবীর মশারির ভেতর থেকে বেরিয়ে গেল। মায়ের সাথে ডায়েরি খুঁজছে। কি আছে ডায়েরিতে সেটা তো বলবে। তোর বাবার ওই ব্যাগ কোম্পানির ফোন নম্বর। এত রাতে কি করবে ওদের নম্বর দিয়ে? ফোন করব। তোর বাবা ব্যাগটা আবার খুলে ফেলেছে, এখন ঘরদোর নোংরা করবে। উফ, বাবা যে কি করে! কিন্তু এত রাতে তো ফোনে ওদের পাবে না। কি বলছিস? কাল সকালের আগে তাহলে কোনো ব্যবস্থাই হবে না? না, সর্বনাশ। টেবিলের পাশে রাখা চেয়ারে ধপ করে বসে পড়ল পূর্ণিমা। আরে এরকম করলে হবে? চলো গিয়ে দেখি যদি কোনো রকমে ব্যাগটা লাগানো যায়। তুই কি করে পারবি? সেদিন নতুন ব্যাগটা সেট করার সময় আমি দেখেছি। চলো একবার চেষ্টা করে দেখি। গোকুলকে আবার ঘুম পাড়িয়ে ঘরের দরজার কাছে দাঁড়িয়েছিল চৈতি। দোতলা থেকে সুবীর আর ওর মায়ের হাঁকডাক শোনা যাচ্ছে। মাঝে মাঝে সেটা ধমকের পর্যায়ে চলে যাচ্ছে। কিন্তু একটা অসুস্থ মানুষকে এভাবে ধমকানোর কারণটা চৈতির বোধগম্য হচ্ছিল না। মিনিট 5 অপেক্ষা করার পরেও চৈতি দেখল পরিস্থিতি একই। বাধ্য হয়ে গোগলের দুপাশে দুটো কোলবালিশ রেখে দোতলায় উঠে এলো সে। সিঁড়ির মুখেই ময়না দাঁড়িয়ে ঘরে উকি দিয়ে যেন নাটক দেখছে। চৈতির মনে হলো বলে, তোমাকে কি এখানে দাঁড়িয়ে মজা দেখার জন্য পয়সা দেওয়া হয়? মুখে বলল, তুমি নিচে যাও, গোকুল উঠে পড়লে আমায় ডেকে দিও।
ময়না নিচে যেতে চৈতি ঘরের মধ্যে এলো। ওকে দেখে পূর্ণিমা যার পরনায় বিরক্ত হয়েছে। চৈতি ঘরে পা রেখেই দেখল সুবীর বাথরুমের বাইরে দাঁড়িয়ে কিছু একটা নির্দেশ দিয়ে যাচ্ছে, যেটা বাথরুমের ভিতরে থাকা সমর করতে পারছে না। সুবীরের গলা উত্তরোত্তর চড়ছে। বিরক্ত লাগছিল চৈতির। পূর্ণিমাকে ডিঙিয়ে বাথরুমের সামনে এলো সে। পূর্ণিমা হা হা করে উঠেছে। ওদিকে যেও না, ওদিকে যেও না, তোমার বাবা কিছু পড়ে নেই। চৈতি যেন শুনতেই পায়নি ওনার কথাগুলো। এমনভাবে এগিয়ে গেল বাথরুমের দিকে। চৈতিকে আসতে থেকে সুবীরও সরে গেছে। বাথরুমের সামনে গিয়েই নিঃশ্বাস বন্ধ হয়ে গেল চৈতির। সমর ভিতরে দাঁড়িয়ে আছেন, এক হাতে আধখোলা কস্টমি ব্যাগটা ধরা। গায়ে এক টুকরো সুতোও নেই। জানুয়ারির শীতে ঠকঠক করে কাঁপছে সমর। চৈতির মনে হচ্ছিল এরা মানুষ নাকি অন্য কিছু। সুবীর আর পূর্ণিমার তোয়াক্কা না করেই সমরকে ডাকলো সে। তুমি বাইরে এসো বাবা। বাইরে? সমর ভয়ে ভয়ে জিজ্ঞাসা করছে। না না, বাইরে এলে ঘরে নোংরা পড়বে। চেঁচিয়ে উঠল পূর্ণিমা। পড়ুক, তুমি বাইরে এসো বাবা। চৈতির কথায় ভরসা পেয়ে বাইরে এসেছে সমর। ভয়ে ভয়ে দেখছে বউ ছেলেকে। সমরকে বিছানায় শুইয়ে দিল চৈতি। ব্যাগটা সে নিচে ধরে রেখেছে। অসম্ভব দুর্গন্ধ বেরোচ্ছে ব্যাগটা থেকে। চৈতিকে দেখে এবার সুবীরও এগিয়ে এসেছে সাহায্য করতে। তুমি জানো কিভাবে লাগায় ব্যাগটা? সুবীরের দিকে ফিরল চৈতি। সুবীর যেটুকু সেদিন দেখেছে সেভাবে বুঝিয়ে দিতে চৈতি চেষ্টা করতে শুরু করলো। এলো খোপাটা খুলে গিয়ে কোমর অবধি নেমে এসেছে চুল। একটু সাহায্যের আশায় সুবীরের দিকে তাকালো সে। চোখের ইশারায় বোঝাতে চাইল চুলটা একটু গুটিয়ে দিতে। সুবীর জন্তমানবের মতো দাঁড়িয়ে। মায়ের সামনে বউয়ের চুলে হাত দেবার সাহস তার নেই। ভয়ঙ্কর রাগ হচ্ছিল চৈতির। বলেই ফেলল, আমার দু হাতে স্টুল লেগে গেছে, না হলে তোমার হেল্প চাইতাম না। এই চুল থেকে বাবার ইনফেকশন হতে পারে বলেই বলছি। সুবীর এবার মায়ের দিকে না তাকিয়ে মোটামুটি চুলটা জড়িয়ে পেঁচিয়ে দিল। কিছুক্ষণ চেষ্টা করার পরেই চৈতিও সফলভাবে ব্যাগের লকটা লাগিয়ে ফেলল। সমরকে পরিষ্কার করে গায়ে কম্বলটা চাপা দিল চৈতি। সমরের মুখে কৃতজ্ঞতার ছাপ স্পষ্ট। মাথায় হাত রাখলো চৈতি। এবার ঘুমাও বাবা, ব্যাগটা আর খুলবে না। সব সেরে চৈতি যখন বিছানায় এলো, ঘড়ির কাঁটা 2:30 ছুঁই ছুঁই। আজ খুব ভোরে ঘুম ভেঙে গেছে সমরের। শুয়ে শুয়ে পুরনো কথা ভাবছিল। আজকাল প্রায়ই এমন হচ্ছে। শেষের দিনটা কাছে এসে যাচ্ছে বলেই কি? গতকালকের পর অনেক কিছু নতুন করে ভাবতে ইচ্ছে করছে। চৈতি তার বন্ধুর মেয়ে। সে নিজেই পছন্দ করে এনেছিল চৈতিকে। খানিকটা হলেও পূর্ণিমার অমতে। পূর্ণিমার দাবি দাওয়া ছিল প্রচুর। সমর সে কথায় কান দেয়নি। বরাবরই সে পণ প্রথার বিরুদ্ধে লড়াই করেছে। আর নিজের ছেলের বেলায় এর অন্যথা করার প্রশ্নই ওঠে না। চৈতি এ বাড়িতে পা রাখার পর থেকেই পূর্ণিমা কারণে অকারণে হেনস্থা করেছে চৈতিকে। সুবীর মন থেকে মাকে সমর্থন না করলেও প্রতিবাদ করার সাহসটুকু দেখাতে পারেনি কোনো দিনও। সমরও ব্যবসা নিয়ে এত ব্যস্ত থাকতো যে ঘরোয়া রাজনীতির মারপ্যাচ ধরতে অনেক সময় লেগে গেছে তার। কিন্তু গত 2 মাস এই একটা ঘরে থেকেও গোটা বাড়িটার নিঃশ্বাস প্রশ্বাস অনুভব করেছে সে। একা মনেই দুদিকে মাথা নাড়ল সমর। না, হাতে আর বেশি সময় নেই। যাবার আগেই চৈতিকে তার অধিকার বুঝিয়ে দিয়ে যেতে হবে। বড্ড নরম সরম মেয়েটা। বৌদি, মেসোমশাই ডাকছে তোমায়। গোকুলকে সকালের খাবারটা খাইয়ে বিছানা তুলছিল চৈতি। ময়নার কথায় অবাকই হলো একটু। এই সময় হঠাৎ তাকে তলব। আবার কি হলো? সুবীর বাজারে গেছে। অগত্যা গোকুলের কাছে ময়নাকে বসিয়ে দোতলায় ছুটল চৈতি। সমর একাই ছিল ঘরে। পূর্ণিমা সকালে অনেকটা সময় ঠাকুর ঘরে কাটায়। আমায় ডাকছিলে বাবা? হ্যাঁ, এসো এসো। দাদুভাই উঠেছে? হ্যাঁ, উঠে ব্রেকফাস্টও হয়ে গেছে তার। তুমি ব্যস্ত ছিলে, ডেকে বিরক্ত করলাম। এমা, কিসের বিরক্ত? তুমি বলো না। না, আসলে কাল রাতে তোমায় একটা কথা বলা হয়নি, সেটা বলার জন্যই ডাকলাম। কি বলো?
কাল তুমি আমার জন্য যেটা করেছো সেটা অনেকেই করবে না। দেখলেই তো আমার ছেলেও ঘেন্নায় দূরে দাঁড়িয়েছিল। ওর দোষ দিচ্ছি না, কিন্তু পরের মেয়ে হয়েও তুমি যা করলে। এতগুলো কথা একসাথে বলে হাঁপ ধরে গেছে সমরের, জোরে জোরে শ্বাস পড়ছে। সমরের কাছে এসে বসলো চৈতি। এভাবে বলো না বাবা, আমি মন থেকে বলছি, বিশ্বাস করো, আমি তখন আর পারছিলাম না দাঁড়িয়ে থাকতে, মনে হচ্ছিল পড়ে যাব। তুমি ঠিক সময় এসে আমায় বিপদ থেকে উদ্ধার করেছিলে। তুমি আমার কাছে দেবীর মতো। একটুক্ষণ চুপ করে রইল চৈতি, তারপর ধীরে ধীরে বলল, আমায় দেবী ভাবতে হবে না বাবা, আমায় মানুষের মর্যাদাটুকু দিও, তাহলেই হবে। ছোট্ট একটা শ্বাস গড়িয়ে এলো সমরের বুক থেকে। সত্যি বড্ড অমর্যাদা করা হয়েছে মেয়েটার। সেও তো ঢাল হয়ে মাঝে দাঁড়াতে পারেনি। অশান্তির ভয়ে পূর্ণিমার বিরুদ্ধে রুখে দাঁড়াতেও পারেনি। যাক, যা হয়ে গেছে তাকে তো আর ফেরানো যাবে না, কিন্তু ভুল তো এখনো শোধরানো যায়। জোর করে মুখে হাসি ফোটালো সমর। এই চার দেওয়ালে বড্ড দম বন্ধ হয়ে আসে আমার। বন্ধুরাও তো সব একে একে চলে গেল। সব কিছু ভুলে এই বুড়োটার বন্ধু হবি মা? চোখে জল এসে যায় চৈতির। সমরের শীর্ণ হাতের উপর নিচের হাতটা রাখে। এখন আর দুপুরটা খারাপ কাটে না চৈতির। নতুন বন্ধুর সাথে হেসে খেলে গল্প করে দিব্যি সময় কেটে যায় তার। ছুটির দিনে সুবিরও সঙ্গী হয় তাদের। চৈতিকে দেশ বিদেশের গল্প শোনায় সমর। মেয়েদের বিশ্বজয়ের কাহিনী মেলে ধরে চৈতির সামনে। চৈতি উদ্বুদ্ধ হয়, চৈতি অনুপ্রাণিত হয়, চৈতি আবার ডানা মেলার স্বপ্ন দেখে। সেদিনের পর অনেকটাই বদল ঘটেছে পূর্ণিমারও। পুত্রবধূর সাথে নতুন করে পরিচয় হচ্ছে তারও। ঈর্ষা, অহং, বিদ্বেষকে দূরে সরিয়ে ধীরে ধীরে বন্ধুত্বের বন্ধনে আবদ্ধ হচ্ছিল গোটা পরিবার। গল্পটা ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।